নমস্কার বন্ধুরা। ব্যাংকে তো আমরা সকলেই টাকা রাখি, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে আপনার টাকা ব্যাংকে জমা দেবার পর কি হয়? আপনি যখন ব্যাংকে 100 টাকা জমা দেন, ব্যাংক হয়তো সেটা দিয়ে 1000 টাকা বানায়। তাহলে এই টাকা বানানোর খেলা কিভাবে কাজ করে? আপনার টাকাটা ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে সেটা আর চুপচাপ পড়ে থাকে না, সেই টাকা তখন কাজে লেগে যায়। কিন্তু কাদের জন্য কাজ করে? আপনার জন্য নাকি অন্য কারোর জন্য? এই টাকাটা কোথায় যায়, কারা সেটা ব্যবহার করে, আর কিভাবে সেটা আবার ঘুরে ফিরে চলে আসে আপনার ব্যাংকে? এই পুরো টাকার খেলাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর তখন আপনার মনে হতে পারে এই পুরো সিস্টেম এতদিন অন্যদের জন্য কাজ করেছে এবং অন্যরা এটা থেকে লাভ নিয়েছে, আমি এটা নিজের লাভে ব্যবহার করিনি কেন? এটা প্রশ্ন আসতেই পারে। আর এখানেই আসল ব্যাপারটা শুরু হয়, কারণ আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন আপনি শুধু সেভিংস করছেন না, আপনার টাকা দিয়ে হয়তো কেউ ব্যবসা করছে, কেউ গাড়ি কিনেছে, বা কেউ একটা নতুন দোকান খুলছে। মানে আপনি না জেনেই অনেক কিছুর সাথে হয়তো যুক্ত হয়ে যাচ্ছেন। আসুন আজকের ভিডিওতে দেখা যাক ব্যাংক আসলে আপনার টাকাটা নিয়ে কি করে, আপনার জমানো টাকা কাদের কাজে লাগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি কিভাবে এই পুরো টাকা পয়সার খেলাকে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন। এসব সাধারণত স্কুল কলেজে শেখায় না, কিন্তু জীবনে খুব কাজে লাগে। কারণ আপনি যদি বুঝতে পারেন যে ব্যাংক কিভাবে কাজ করে এবং ব্যাংক কিভাবে টাকা রোজগার করে, তাহলে আপনিও সেইভাবে আপনার টাকাকে বাড়াতে পারেন। জানেন কি, আপনার টাকা ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গেই সেটা শুধু লকারে পড়ে থাকে না বা সেভিং এ পড়ে থাকে না। ব্যাংক সেই টাকাটা নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দেয় লোন হিসেবে। ধরুন আপনি ব্যাংকে 20,000 টাকা জমা দিলেন, ব্যাংক সেই টাকাটা অন্য কাউকে লোন দিয়ে দিল, যিনি হয়তো ব্যবসা শুরু করতে চান, গাড়ি কিনতে চান, একটা বাইক কিনতে চান, বা ধরুন এরকম অনেক টাকা মিলিয়ে কেউ হয়তো নতুন বাড়ি তৈরি করতে চায়, কেউ হয়তো নতুন অ্যাপার্টমেন্ট কিনতে চায়। এখন সেই ব্যক্তি সেই লোন নেওয়া টাকায় কাজ করবেন আর ব্যাংককে সেটা ফেরত দেবেন ইন্টারেস্ট সহ। ধরুন 10% সুদে। মানে 20,000 টাকা লোন নিয়ে সেই ব্যক্তি 2,000 টাকা ব্যাংককে এক্সট্রা ফেরত দেবেন। অন্যদিকে ব্যাংকও আপনাকে একটু সুদ দেবে, ধরুন 3%। তাহলে আপনি বছরের শেষে পাবেন 600 টাকা সুদ। মানে ব্যাংক আপনার টাকায় 2,000 টাকা লাভ করলো আর আপনাকে দিল তার একটা ছোট্ট অংশ। এখন চিন্তা করে দেখুন ব্যাংক যা করলো সেটা কি? বেসিক্যালি একজনের জমানো টাকা নিয়ে আরেকজনকে দিল এবং মাঝখান থেকে পুরো প্রফিটটা ব্যাংক করলো। এইভাবে ব্যাংক টাকা ধার দিয়ে বেশি সুদ নেয় আর জমা রাখা লোকদের কম সুদ দেয়। মাঝখানের যে পার্থক্যটা থাকে সেটাই কিন্তু ব্যাংকের লাভ। প্রত্যেকটি ব্যবসার মতো ব্যাংকও একটি ব্যবসা, এটাই হচ্ছে ব্যাংকের বিজনেস মডেল। আর এইভাবেই ব্যাংক আপনার টাকা দিয়ে টাকা বাড়ায়, বুঝতে পারছেন? আর এই সিস্টেমের মধ্যেই ঘুরে বেড়ায় লক্ষ কোটি টাকার লেনদেন প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। অনেকজনের সেভিংস হয়, আরেকজনের লোন, আর আপনার টাকাও ঘুরে বেড়ায় এই খেলায় প্রায় প্রতিদিন। ব্যাংক আপনার টাকাকে ব্যবহার করে আয় করে। এই সিস্টেমটাই পুরো অর্থনীতিকে চালায়। ভেবে দেখুন, আপনি টাকা জমা না রাখলে কেউ হয়তো ব্যবসা শুরু করতে পারবে না, কেউ হয়তো গাড়ি কিনতে পারবে না, কেউ বাড়ি বানাতে পারতো না। তাই আপনি এবং আপনার মতো অনেকেই যখন টাকা জমাচ্ছেন, আপনি হয়তো অর্থনীতির একটা চাকা ঘোরাচ্ছেন। আর এই চাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারী মুশকিল। মনে আছে তো কোভিডের সময় কত মানুষের চাকরি চলে গেছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছিল। এই পুরো সিস্টেমটাই বন্ধ ছিল কোভিডের জন্য। এবার প্রশ্ন হলো, এইখানে আপনার লাভ কোথায়? লাভ হলো আপনার টাকা ব্যাংকে নিরাপদে আছে এবং আপনি তার থেকে কিছুটা সুদ পাচ্ছেন, একেবারে কিন্তু বসে নেই। কিন্তু চিন্তার জায়গাটা হচ্ছে এইখানেই যে অনেক সময় সেই সুদ এতটাই কম যে বাজারে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে তাল রাখতে পারে না। যেমন ধরুন আপনি বছরে 3% সুদ পাচ্ছেন, কিন্তু বাজারে ইনফ্লেশন বা দাম বাড়ার হার যদি 6% হয়, তাহলে তো সেটা আপনার ক্ষতি, তাই না? তাই শুধু টাকা জমিয়ে রাখা নয়, বোঝাটা জরুরি কিভাবে আপনি এই সিস্টেমটাকে নিজের উপকারে লাগাতে পারবেন, কি করে আপনি ব্যাংকের মতো আপনিও আপনার টাকা বাড়াতে পারবেন। আপনি ভাবুন যে ব্যাংক কিভাবে লাভ করে। ব্যাংক যা করে আপনি কেন করবেন না? ব্যাংক তো আপনার টাকা ধার দিয়ে সুদে আয় করে। আপনি চাইলে নিজের টাকাকেও ছোট করে এইভাবে কাজ করাতে পারেন। যেমন ধরুন ছোট্ট এসআইপি বা আরডি করুন, রেকারিং ডিপোজিট শুরু করতে পারেন। মাসে 500 টাকাও রাখলেও 2 বছরে সেটা 12,000 টাকার উপরে হবে সুদ সহ। এটা হুট করে কোনো দরকারি জিনিস কেনার সময় ভীষণ কাজে লাগে। ব্যাংকে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন যাতে আপনার টাকা অটোমেটিক্যালি কাটবে আর আপনি খেয়ালও করবেন না, অথচ সঞ্চয় করে যাবেন। টাকা কিভাবে বাড়ে
ম্যাজিক নয়, এটা ব্যাংকের খেলা, এটা ব্যাংকের প্রসেস। আপনি যদি 20,000 টাকা ব্যাংকে রাখেন, ব্যাংক তার মধ্যে থেকে হয়তো 4,000 টাকা নিজের কাছে রাখবে, আর বাকি 16,000 টাকা লোন দিয়ে দেবে অন্য কাউকে। ব্যাংক নিজের কাছে কিন্তু বেশি রাখে না, ব্যাংক নিজের টাকাটাকে ঘোরায়। সে আবার ওই 16,000 টাকা নিয়ে গিয়ে আরেকটা ব্যাংকে জমা দিল। সেই ব্যাংকও একই কাজ করলো, সে 3,000 টাকা রেখে বাকি 13,000 টাকা লোন দিল অন্য কাউকে। এইভাবে আপনার টাকাই বারবার ঘুরে ফিরে বাজারে চলতে থাকে। প্রথমে আপনার ডিপোজিট, সেখান থেকে অন্য কারুর লোন, অন্য কারুর ডিপোজিট, আবার অন্য কারুর লোনের মাধ্যমে যেন অনেক টাকায় পরিণত হয়। এইভাবেই টাকা বাড়ে, একদম ম্যাজিকের মতো। এবং ব্যাংকগুলোর এই লেনদেন থেকেই বারবার লাভ করে। প্রতিটা ব্যাংক প্রতিটা ধাপে প্রফিট করে। এইভাবে মনে রাখবেন, ব্যাংক কিন্তু সব টাকা একসাথে ধরে রাখে না, একটু রেখে বাকি দিয়ে ব্যবসা করে। সেই একই টাকা দিয়ে একাধিক লেনদেন হয়। এইভাবেই আপনার টাকা দিয়ে বাজারে তৈরি হয় অনেক টাকা। এবং আপনার মতো অনেকের টাকা একসাথে মিলিয়ে ভাবতে পারছেন কতটা একটা অ্যামাউন্ট হতে পারে? এবং সেইটাই পুরো ইকোনমিকে চালাচ্ছে, পুরো অর্থনীতিকে চালাচ্ছে। কিন্তু ভাবুন তো, আপনি কিভাবে এটা কাজে লাগাবেন? মানে ব্যাংক তো ব্যাংকের প্রসেস করছে, কিন্তু ব্যাংকের কাছ থেকে এই জিনিসটা শিখে আপনি নিজের বেনিফিটে কিভাবে কাজে লাগাবেন, এটা আপনার টাকা কিভাবে বাড়বে? তো প্রথমেই বলবো, আপনি সেভিংস করুন। আপনার ইনকামের একটা অংশ সেভ করা বাধ্যতামূলক। একটা নিয়ম আছে, 50-30-20 নিয়ম। এখানে বলা হচ্ছে যে আপনি যা আয় করেন তার 50% প্রয়োজনীয় খরচ, যেমন বাড়ি ভাড়া, বাড়ির ইএমআই, অথবা মাসের বিভিন্ন ধরনের বিল দিতে হয়, ইলেকট্রিসিটি বিল, আপনার গ্যাস বিল, এইসবের জন্য এই টাকাটাকে রেখে দিন। আর বাকি 30% আপনার ইচ্ছে মতো খরচ করতে পারেন। যেমন অনেক সময় আপনার নিজস্ব খরচ আছে, কখন আপনি জামা কিনতে চান, জুতো কিনতে চান, বা বাইরে খেতে চান, বা কোথাও বেড়াতে যান, ছুটির প্ল্যান করতে চান। তো এই 30% এইভাবে ভাগ করে নিন। আর যে 20% রইল, সেটা দিয়ে আপনি সেভিংস বা ইনভেস্টমেন্ট করুন। ফিক্সড ডিপোজিট হতে পারে, অন্য ইনভেস্টমেন্ট হতে পারে, রিটায়ারমেন্টের জন্য আপনি প্ল্যান করতে পারেন। দেখুন, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নয়। আপনি যদি 20% বদলে 30% সেভ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, সেটা আরো ভালো। আপনি যদি 40% করতে পারেন, সেটা আরো ভালো হবে। সেভিংস খুব দরকারি। সেভিংস না থাকলে যে কোনো অপ্রত্যাশিত বিপদে আপনি কিন্তু কষ্টে পড়তে পারেন। তো আপনি এবারে টাকা জমাচ্ছেন, টাকা সেভিংস করছেন, এরপরে আপনি সেই টাকাটা বাড়ানোর কথা ভাবুন। আপনার টাকাকে গ্রো করাতে হবে, তাই তো? তো ব্যাংক তো তাই করছে, ব্যাংক টাকা বাড়াচ্ছে, আপনাকে এবারে টাকা বাড়াতে হবে। তো ব্যাংক যদি আপনার টাকা দিয়ে আয় করতে পারে, আপনি কেন পারবেন না? একই প্রসেস, একই কনসেপ্ট। ব্যাংক যদি পারে, আপনিও পারবেন। ওই যে বললাম, ইনভেস্টমেন্ট করুন, এবং সেসব জিনিসে ইনভেস্টমেন্ট করুন যার মূল্য বাড়ে। যেমন স্টক মার্কেট, লং টার্ম করতে পারেন, এসআইপি করতে পারেন, সরকারি স্কিমে টাকা দিতে পারেন, রিয়েল এস্টেটে দিতে পারেন। অবশ্যই ভালো করে সমস্ত কিছু রিসার্চ করে করবেন। এটা শেয়ার মার্কেটে ঝাঁপ দেওয়ার কিন্তু কোনো সাজেশন নয়। যেটা করবেন আপনি বুঝে শুনে করবেন, রিসার্চ করে করুন। কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কারোর সাথে যদি কনসাল্ট করতে আপনি সেটা কনসাল্ট করে করুন। কেউ অভিজ্ঞ যদি কেউ থাকে তার সাথে আলোচনা করে করুন। কিন্তু কোনো আবেগ রাখবেন না। এটা আবেগ দিয়ে হয় না যে আজকে মনে হলো যে আজকে আচ্ছা আমাকে ইনভেস্ট করতে হবে, তো এখানে যেখানে সেখানে আমি এটা ইনভেস্ট করলাম। আপনার টাকা খুবই ভালো করে বুঝে ইনভেস্ট করতে হবে। আপনি যদি বুঝে না করেন, সেই টাকার কিন্তু ভ্যালু আর ফেরত নাও পেতে পারেন। তো এই সব জিনিসগুলো অবশ্যই রিসার্চ করে করবেন। তো একটা জিনিস আমি অবশ্যই বলবো, যে কেউ যদি বলে আপনাকে যে আপনাকে রাতারাতি টাকা ডবল করে দেবো, ট্রিপল করে দেবো, এইগুলো থেকে একটু বেঁচে থাকবেন। এই চিট ফান্ড বা এইসব জিনিস আপনাকে অনেক লোভনীয় একটা স্কিম দেখাবে, কিন্তু সেই স্কিম মোস্ট অফ দ্য টাইম ফেল হয়। তো এই চিট ফান্ডের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। আমি বলবো রিসার্চ করুন, দরকার হলে কনসাল্ট করুন, বারবার বুঝে দেখুন যে এটা আপনার টাকা। আপনি 10 বার ভাবুন কোথায় দেবেন, কিভাবে ইউজ করবেন। সবাই কিছু না কিছু কোনোভাবে নিজেদের টাকাকে গ্রো করানোর চেষ্টা করছে, এবং সেটা আপনার একটা পার্সোনাল চয়েস। আপনার কতটা রিস্ক আপনি নিতে পারবেন, সমস্তটা বুঝে সেই হিসেবে এগোবেন। সবাই একসাথে যদি টাকা তুলতে চায়, তাহলে কি হবে? এই চাকা যতক্ষণ ঘুরছে ততক্ষণ কিন্তু ভালো। কিন্তু ভাবুন তো, যদি আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক বন্ধ, কি করবেন তখন? অথবা রিসেশনের জন্য যদি হঠাৎ করে সবাই একসাথে ব্যাংকে টাকা তুলতে চাইলো, আর ব্যাংক বলল ব্যাংকে টাকা নেই, ব্যাংকের সামনে লম্বা লাইন, আতঙ্ক, অথচ ভিতরে কিছুই নেই। এটা কোনো গল্প নয়। 1930-এর দশকে আমেরিকায় ঠিক এই জিনিসই ঘটেছিল। মানুষ একসাথে গিয়ে টাকা তুলতে চাইছিল, কিন্তু ব্যাংকে সেই পরিমাণ নগদ ছিল না, কারণ সেই টাকাগুলো তো আগেই লোন হিসেবে অন্যদের দেওয়া হয়ে গেছে। তো এটা ছিল একেবারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ঠিক একই রকম কিছু ঘটেছিল 2008 সালে আর্থিক সংকট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়। আমেরিকার বড় বড় ব্যাংক যেমন লেমান ব্রাদার্স হঠাৎ করে বন্ধ হয়ে গেল।
মানুষের বিশ্বাস ভেঙে পড়ল, অনেকেই ভয় পেয়ে নিজেদের ইনভেস্টমেন্ট তুলে নিল, ব্যাংকের সামনে লাইনের পরে লাইন। এই একটা ভয় থেকেই শুরু হয় আর্থিক সুনামি। শেয়ার বাজার ভেঙে পড়ে, হাজার হাজার লোকের চাকরি চলে যায়, লাখ লাখ মানুষ তাদের বাড়ি হারায়, সারা বিশ্বের অর্থনীতি নড়ে যায়। আপনি শুনে অবাক হবেন, জিম্বাবুয়েতে এক সময় এত জিনিসের দাম বেড়ে গেছিল যাকে বলা হতো হাইপার ইনফ্লেশন, যেখানে একটা ডিম বা সাবান কেনার জন্য মানুষ বস্তা করে টাকা নিয়ে যেত, সেই টাকার কোনো ভ্যালুই ছিল না। আর এই ঘটনা থেকে বোঝা যায় যে যদি দেশের ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখন টাকার ভ্যালু খুবই কমে যায়, তখন টাকা আর কাগজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এতে গেল বিদেশের কথা, কিন্তু আমাদের দেশেও এরকম ঘটেছে অনেকবার। 2019 সালে পিএমসি ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংকে একটা স্ক্যাম হয়েছিল, যেখানে মানুষ 2 থেকে 3 লাখ টাকা জমা রেখেও তুলতে পারেনি। অনেকের হাসপাতালে বিল, ইএমআই সমস্ত কিছু আটকে গেছিল। 2020 সালেও ইয়েস ব্যাংকেও এইরকমই ক্রাইসিস হয়েছিল, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও এরকম বড় ধাক্কা লেগেছিল বড় সড়ক স্ক্যামের জন্য। ধরুন আপনি কোনো বিপদে পড়লেন যেখানে হঠাৎ করে ইমিডিয়েট বেশ কিছু টাকা লাগবে, কি করবেন তখন? ধরুন আপনার কেউ প্রিয়জন হাসপাতালে ভর্তি আছে, আপনাকে হাসপাতালে খরচ চালাতে হবে, অথবা কেউ চাকরিতে খুব অসুবিধায় পড়ে গেছে, আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য। আমি বলবো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। মাসিক ইনকামের 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা একটি আলাদা অ্যাকাউন্টে রাখুন। ওই টাকা একদম ছোবেন না, এটা একদম সেপারেট রাখবেন। যখন সব সিস্টেম ফেল করে এই ব্যাকআপ সিস্টেম কিন্তু খুব কাজে লাগবে। আমরা সবাই জানি সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। আপনি আপনার সমস্ত সঞ্চয় কেবল একটি ব্যাংকে রাখলে ঝুঁকিটা একটু বেশি হয়ে যায়। আমি বলবো আপনার টাকা বিভিন্ন ব্যাংকে জমা রাখুন। এতে যদি কোনো একটি ব্যাংক ফেল হয় বা ব্যাংকে হঠাৎ কোনো প্রবলেম হয় তাহলে আপনার কিন্তু ঝুঁকিটা কম। আমার এই পর্বটা করার একটাই উদ্দেশ্য ছিল আপনাদেরকে সহজভাবে বোঝানো যে ব্যাংক আসলে কিভাবে কাজ করে। আপনি যদি এটা বুঝতে পারেন যে ব্যাংক কখনোই টাকা বসিয়ে রাখে না, বরং টাকা চালিয়ে বেড়ায়, টাকা ঘোরায়, টাকাকে কাজে লাগায়, তাহলে প্রশ্ন আসে ব্যাংক যদি পারে আপনি কেন পারবেন না? আমি যদি একটু একটু করে শিখে করতে পারি তাহলে আপনিও পারবেন। এটা কারো এক্সপার্ট হওয়ার ব্যাপার না, এটা ধীরে ধীরে একটা অভ্যাসের ব্যাপার, এটা শেখার বিষয়। আর এই অভ্যাসটা যদি চলে আসে আপনাকে কেউ আটকাতে পারবে না। সবশেষে একটাই কথা বলবো, সবটাই হচ্ছে ব্যালেন্সের খেলা। সবকিছুরই যেমন লিমিট আছে, এখানেও সেই একই পদ্ধতি চলবে। টাকাকে কিভাবে রাখবেন, কোথায় রাখবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটা বুঝে ভেবে রিসার্চ করে তবেই নেবেন। কারণ শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, লং টার্মে যদি বসিয়ে রাখেন টাকা তাহলে সে টাকা এক প্রকার লোকসানই হয়, কারণ ইনফ্লেশন এগুলো সব মেরে দেবে। টাকার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। আপনি ধরুন আজকে একটা জিনিস কিনছেন 10 টাকায়, 5 বছর পরে সেই একই জিনিস হয়তো 20 টাকায় কিনতে হবে। এটাই ইনফ্লেশন। তো আপনাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে যাতে ইনফ্লেশনের সাথে সাথে চলতে পারেন। টাকাকে কাজ করতে দিন, টাকাকে ঘোরাতে দিন, তবেই সেটা বাড়বে। আজকের পর্ব এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি এর পরের এপিসোডে আরো কিছু ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে আসছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।